নমস্কার, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে ঠাকুরের বই পড়ে নিয়েছি, ঠাকুরকে প্রণামও করে নিয়েছি। তারপর বাইরে আসতেই দেখি শ্বশুরমশাই বাজার থেকে অনেক জিনিস নিয়ে এসেছে। অনেক বলতে গ্লুকন্ডি শেষ হয়ে গিয়েছিল, একটা গ্লুকন্ডি, ছাতু, দই, মিষ্টি, পনির, তারপর তোমার এই যে নতুন ফল নিয়ে এসেছে খেজুর। এখন তো বাজারে এই খেজুর উঠে গেছে, আর এই খেজুর গাছের খেতে বেশ ভালো লাগে। তারপরে আর কি ওই লিচু নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, বেশ অনেক কিছু নিয়ে এসেছে। তো ভাবলাম যাই জিনিসগুলো রেখে দিই, কারণ থলিটা যদি পড়েই থাকে তাহলে সাইড করে পড়েই থেকে যাবে। আমার কাছে বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট আসছিল যে দিদি ভাই, প্রেগনেন্ট অবস্থায় সায়া পড়লে কি হয়, বাচ্চা কি বুকের ওপরে উঠে চলে আসে, এইসব ব্যাপারে মানে অনেকেই কমেন্ট করেছিল। তো আমি ভেবেছিলাম জানাবো করতে করতেই ভুলে গিয়েছিলাম সত্যি বলতে। তবে আজকে একটা বুনু কমেন্ট করেছে, তারও সে একই কমেন্ট যে দিদি ভাই, প্রেগনেন্ট অবস্থায় সায়া কখন থেকে পড়তে হয় বা তুমি কি পড়ো? তো ভাবলাম ঠিক আছে, আজকে এই ব্যাপার নিয়ে কিছু কথা আলোচনা করা যাক। যেটা আমি জানি সেটাই ভাবলাম তোমাদের সাথে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রেগনেন্ট অবস্থায় সায়া পড়লে কি হয় আর কি হয় না। কালকে রাতেও আমার আর প্রোটিনেক্স পাউডারটা খাওয়া হয়নি, তাই দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আসলে রাতে ভাত খাই তো অল্প মতো খেলেও না পেটটা ভারী হয়ে যায়, তো যার কারণে আর দুধটা খেতে ইচ্ছে করে না। আর এখন যে পরিমাপে গরম, এই গরমে দুধ খেলেই মনে হয় যেন শরীর খারাপ করে। তো যার কারণে রাতে আর খাইনি, তো ভাবলাম সকালে খেয়ে নেব। তো স্নান করে চলে এসেছি, আর ওইদিকে তো শ্বশুরমশাই যে বাজার কটা নিয়ে এসেছিল সেগুলো এখন রেখে দিয়েছি নিজের জায়গায়। আর এখন ফ্রিজ থেকে দুধটা বার করে দুধটা এখন গরম করে নেব, তারপরে প্রোটিনেক্স পাউডারটা খেয়ে নেব। তো চলো, আজকে যে বিষয় নিয়ে ভাবলাম তোমাদের সাথে আলোচনা করব, তো সেটা আলোচনা করা যাক। তো বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট বারবার আসছে যে দিদি ভাই তুমি কি সায়া পরো? আসলে বাড়ির সবাই বলছে সায়া পরতে। এবার বলি সায়া পরলে কি কি হয়। প্রতিটা প্রেগনেন্ট মেয়েকেই বলা হয় সায়াটা টাইট করে গিট দিয়ে পরবে, কিন্তু সত্যি বলতে প্রথম থেকে আমি কোনো দিন সায়া পরিনি, আর সত্যি বলতে বাড়ির থেকেও জোর করেনি কোনো দিন। তবে যখন পুজোতে মাঝে সাঝে শাড়ি পরতাম, এই যেমন ধরো একটু হয়তো মঙ্গলবারের পুজো দিতে গেলাম, বা 5 মাসে যখন আর কি আমার পুজো দেওয়া হয়েছিল, ওই মাঝে সাঝে যখন শাড়ি পরতাম তখন সায়াটা টাইট করে বাঁধলে আমার না খুবই প্রবলেম হতো। তো আমি যে প্রবলেমটা ফেস করতাম সেটা হলো সায়া টাইট করে বাঁধলে আমার তলপেটে খুব বেশি চাপ পড়তো, যার কারণে ব্যথা হতো। তারপর যাই হোক, অনেকেই বলতো সায়া না পরলে নাকি বাচ্চা ওপর দিকে উঠে আসে, ওপর পেট হয়ে যায়, বাচ্চা নাকি বুকে উঠে যায়, সেটাকে আটকানোর জন্যই নাকি টাইট করে সায়া পরতে। আবার যারা বাড়িতে নাইটি পরে তো বলে নাকি নাইটির তলেও সায়া পরতে। তো যাই হোক, আমি যখন মাঝে সাঝে শাড়ি পরতাম, তো শাড়ির তলে যখন সায়াটা টাইট করে বেঁধে পরতাম, যদিও আমি ওপর পেটে পরতাম, তো এই সায়া টাইট করে পরলে বা প্যান্টে যদি টাইট করে গিট দিতাম তো অনেক প্রবলেম ফেস করতাম। তো যাই হোক, একদিন ভাবলাম এই কথাটা আমি আমার ডাক্তারের সাথে শেয়ার করি। তো আমি আমার সব প্রবলেমের কথা ডাক্তারকে জানাই। তো আমার প্রবলেমের কথা রীতিমতো শুনে উনি প্রথমে একটু হেসেছিলেন, কারণ ওনার কাছে হয়তো সেটা হাসির মনে হয়েছিল। তারপরে ডক্টর আমাকে একটাই কথা বলল, তোমার বাচ্চাটা পেটের মধ্যে কোথায় রয়েছে? পেটের মধ্যে কি যেখানে সেখানে রয়েছে? আমি যথারীতি একটাই কথা বলি যে জরায়ুতে রয়েছে। তো উনি আমাকে সেই সময় একটাই কথা বললেন যে জরায়ু থেকে বাচ্চা কখনো বুকের উপরে উঠতে পারে? সবথেকে বড় কথা, বাচ্চাটা যখন জরায়ুতে রয়েছে তার একটা বড় হওয়ার স্পেস দরকার। তো সেটা যদি সায়া পরে টাইট করে বেঁধে বা প্যান্ট পরে বেঁধে দেওয়া হয়, তবে বাচ্চার যে গ্রোথের জন্য একটা জায়গা দরকার সেটা সে পায় না। এক্ষেত্রে কি আমরা সায়া পরে বাচ্চার যে মিনিমাম স্পেসটা থাকে সেটাকে আমরা আটকে দিচ্ছি। এতে কি হয় জানো তো, বাচ্চার ডেভেলপমেন্টের কষ্ট হতে পারে।
তো ডক্টর আমাকে এইটাই বোঝালেন। তো সেই জন্যই প্রথমেই আমাদেরকে ঢিলে ঢালা পোশাক পরতে হবে। আর এখন যা গরম, এই গরমে যতটা নিজেকে কমফোর্টেবল রাখবে বাচ্চাও ঠিক ততটাই কমফোর্টেবল থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটাই কথা বলবো, যাদের এই সায়া পরা নিয়ে সমস্যা বা যাদের বাড়িতে বড়রা প্রেশার দিচ্ছে, কারোর কথা না শুনে নিজের মতো থাকো। এই সময় একটাই কাজ করবে, বাড়িতে যতটা পারবে ঢিলে ঢালা পোশাক পরবে। এই যেমন ধরো রেগুলার নাইটি পরতে পারো বাড়িতে, তারপরে যে যা পরো সেটা ঢিলে ঢালা হলেই ভালো। তারপরে যখন ডক্টর দেখাতে যাবে বা বাইরে কোথাও যাবে, ঢিলে ঢালা কুর্তি পরবে, সুতির জিনিস ব্যবহার করবে। এখানে দেখবে তুমি যত কমফোর্টেবল থাকবে তোমার বাচ্চাও কিন্তু ঠিক ততটাই কমফোর্টেবল থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটাই কথা বলবো, কারোর কথা শুনে যে টাইট করে সায়া পরে নিলে বা প্যান্ট পরে নিলে একদমই এইসব শোনার দরকার নেই, এইসবের কোনো প্রয়োজন নেই। একটা কথা জানবে, তুমি ভালো থাকলে বাচ্চাও ভালো থাকবে, আর তোমার কষ্ট মানে জানবে বাচ্চারও কষ্ট। তাই নিজের বাচ্চাকে নিজেকেই ভালো রাখতে হবে, এইটুকুই আমি কথা বলবো তোমাদেরকে। তো অনেকেই এই কমেন্টটা করেছো, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। যদিও কথাটা আমি আমার মতো করে বা আমার ডাক্তার আমাকে যা বলেছে সেইভাবেই তোমাদেরকে বুঝিয়ে বললাম। কতটা উপকার হয়েছে আমি নিজেও জানি না। যদি তোমাদের মনে হয় যে আমার কথা শুনে উপকার হয়েছে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবে। তবে আমারও খুব ভালো লাগবে যে তোমাদের আমার কথা শুনে উপকার হচ্ছে। তো যাই হোক, যে সকল বোনেরা আমাকে বলেছিলে দিদিভাই বাড়ির থেকে প্রেশার দিচ্ছে সায়া পরার জন্য বা টাইট কিছু পরার জন্য, তাদেরকে একটাই কথা বলবো, টাইট সায়া পরলে বা টাইট প্যান্ট পরলে কিন্তু বাচ্চাও একদমই বুকের ওপরে উঠে আসে না, কারণ জরায়ু থেকে বেরিয়ে বুকে আসাটা একদমই সম্ভব নয়। যে যা বলছে তাকে তার মতো করে বলতে দাও। আসলে আগেকার দিন আমাদের ঠাকুমা, জেঠিমা, কাকিমারা এইসব জিনিসগুলো মেনে এসেছে। তারা মেনে এসেছে বলে যে আমাদেরকেও মানতে হবে তার কোনো মানে নেই। তো একটাই কথা বলবো, সবাই নিজের মতো করে ভালো থেকো, কারণ তোমার ভালো মানে জানবে তোমার বাচ্চার ভালো। আর একটাই কথা বলবো, কারোর কথায় নিজের বাচ্চার ক্ষতি করে বসো না, এতে কিন্তু হিতের বিপরীত হবে। যাই হোক, কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমার পাশে থেকো। বন্ধুরা, আজকের ব্রেকফাস্টে আমি মুড়ি খেয়েছিলাম, যেহেতু আমার মুড়ি খেতে খুবই ইচ্ছে করছিল। আর তারপরে চলে এসেছিলাম, আমার শ্বশুরমশাই একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছিল, ওই 10 টাকার যে হ্যান্ড ওয়াশের পাউডারগুলো থাকে। তো ভাবলাম হ্যান্ড ওয়াশটা রেখে দিই, তো সেই জন্যই তো দেখলে হ্যান্ড ওয়াশটা কিন্তু রেখে দিয়েছি ডিব্বার মধ্যে। আর তারপরে বসে গিয়েছি এখন খাবার খেতে। আজকে আর সেভাবে কিছু রান্না বান্না করা হয়নি, ওই ভাত, পটল আলু সবজি, আলু সেদ্ধ, টক দই আর আম পাকা, সিম্পলের মধ্যেই ছিল, কারণ এই গরমে আর হিজিবিজি খেতে একদমই ইচ্ছে করছে না। তারপর আর কি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন তোমাদের দাদা ভাইয়ের আবদার যে একটু চাউমিন বানিয়ে দাও। তবে আজকে চাউমিনটা নিরামিষই বানাবো না, কারণ ও আজকে বলেছিল ডিম আর পেঁয়াজ দিয়ে করতে। তো যাই হোক, ওর কথা মতো আজকের চাউমিনটা আমি ডিম আর পেঁয়াজ দিয়ে করব। যেহেতু ও খুব একটা পেঁয়াজ টিয়াজ খায় না, তো যখন আবদার করলো আবদারটা আর ফেলতে পারলাম না। তো ঘুম থেকে উঠে নিজের যা কিছু কাজ ছিল সব কিছু শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে প্রথমে দেখলে চাউমিনটাকে ধুয়ে নিলাম ভালো করে। আর চাউমিনটা না ধুলে ওই যে গরম জলের একটা ভ্যাপসানি থাকে, সেটাতে দোলা পেকে যায়, তো সেখানে চাউমিনটা ভালো হয় না, ঘাটা ঘাটা টাইপের হয়ে যায়। তো তার জন্য যদি ঠান্ডা জলে বারবার ধুয়ে নেওয়া হয়, এতে কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে টাইপের হয়। তো যাই হোক, চাউমিনটা ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, প্রথমে আগে দিয়েছিলাম হলুদ, আর হলুদটা দিয়েছিলাম যাতে হলুদের গন্ধটা পরে করে না ওঠে। তারপরে আলু দিয়ে দিয়েছিলাম একটু মতো করে, যেহেতু বাড়িতে সেভাবে কোনো সবজি ছিল না। আর এখন গরমের সময় তার ওই বরবটি, ফুলকপি, গাজর, তারপর মটরশুঁটি এইসব পাওয়া যায় না, তো ভাবলাম আজকে আলু আর পেঁয়াজ ডিম দিয়ে করে দিই। তো প্রথমে আগে আলুটা ভেজে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব একটা ডিম। আর বাড়িতে যেমনই চাউমিন করি না কেন, আমার না বাড়ির চাউমিনটা খুব একটা ভালো লাগে না, খুব একটা না বলতে পারো ভালোই লাগে না। তার জন্য যখনই চাউমিন করি শুধু ওর মতো করি। আর যেদিন ও খেতে পারে না, হয়তো সেদিন ওর থেকে 2-3 চামচের মতো আমি খেয়ে নিই। তাছাড়া বাড়ির চাউমিনটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন আলু পেঁয়াজ ভেজে তার মধ্যে ডিম দিয়ে দিলাম, আর ডিমটা ভেজে তার মধ্যে এখন দিয়ে দেবো চাউমিন।
তবে জানো তো বন্ধুরা, বাড়ির চাউমিনটা ভালো না লাগলেও বাইরে যখন যাই ঘুরতে আমি কিন্তু প্রথমে আগে চাউমিনের দোকানে যাই, কারণ বাইরের দোকানের চাউমিনটা এত বেশি ভালো লাগে। আমি যখনই বাইরে যাই না কেন প্রথমে আগে চাউমিন খাই, তারপরে না হয় ফুচকা টুচকা খাওয়া যায়, তবে সর্বপ্রথম চাউমিন। তবে যাই হোক, এদিকে দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বললামই তো, ঠান্ডা জলে যদি চাউমিনটা ধুয়ে নেওয়া হয় বেশ ঝরঝরে হয়। তো চাউমিনটা ভাজা হয়ে যাবার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বিট লবণ, আর বিট লবণ দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা, কারণ আমার ম্যাগি মশলা দিয়েই চাউমিনটা বেশি ভালো লাগে, মানে আর কি তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে। তো এদিকে দেখো চাউমিনটা এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমার চাউমিন রেডি আর আমি ওকে পরিবেশনও করে দিয়েছি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।